এই বাংলারই একটি গ্রাম। পুরো গ্রামটাই একটা ওপেন আর্ট গ্যালারি, যা একই সাথে মুগ্ধ আর বিস্মিত করে। এই গ্রামের বাড়ি, ঘর, ল্যাম্পপোস্ট, মন্দির, ক্লাবঘর সর্বত্র জুড়ে শুধুই ছবির মেলা। প্রতি বছর দেশের নানান প্রান্ত থেকে আগত চিত্রশিল্পীরা এখানে তাদের চিত্রশৈলী নিদর্শন রেখে যায়। আর এই বিপুল কর্মকাণ্ডে শুরু হয় এই অন্নপূর্ণা মন্দির থেকে। এই গ্রামের দুর্গা মন্দিরের দেয়াল জুড়ে আছে এরকম সব ছবি। এক প্রান্তে এই বাঁশবনের ভেতরে ছোট্ট চারচালা শিব মন্দিরটাও নানান বর্ণে চিত্রিত। গ্রামের একটা অংশ চলে গেছে আদিবাসী পাড়ার দিকে। সেদিকে যেতে মাটির বাড়ির দেয়ালগুলোতে এরকম সব ছবি চোখে পড়ে। গ্রামের আরেকটা অংশে আছে প্রায় 250 থেকে 300 বছরের পুরনো এই প্রাচীন টেরাকোটার শিব মন্দিরগুলো। পূর্ব বর্ধমানের আউশগ্রাম 2 নম্বর ব্লকের অন্তর্গত এই গ্রাম হলো লবণধর গ্রাম। আর বছর কয়েক হলো গ্রামের সর্বত্র জুড়ে এই বিচিত্র চিত্রশিল্পের কারণে সমাজ মাধ্যমে সেটি আলপনা গ্রাম নামেই পরিচিত হয়ে গেছে। বোলপুর থেকে প্রায় 45 কিলোমিটার দূরত্বে ফেব্রুয়ারির মাঝামাঝি এক সকালে পাড়ি দিই এই গ্রামের উদ্দেশ্যে। শীতের শেষ আর বসন্তের শুরুর এই সময়টা এখন মাঠে ঘাটে ধান বোনার কাজ চলছে। ধানি জমির প্রান্তসীমায় তাল আর সুপারি গাছের সারি প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে। মাঝে মাঝে ছোট বড় খাল, বিল, পুকুর, কোথাও জমিতে আল দিয়ে জল ধরে রাখা হয়েছে। সেই জলে ছোট ছোট জলজ প্রাণী মাছের আশায় কোথাও মাছরাঙা, কোথাও বক, কোথাও হাঁসের দল। বোলপুর থেকে ইলমবাজার, সেখান থেকে অজয় নদীর অজয় সেতু পার করে ডোমরা মোড় পেরিয়ে তিলকচন্দ্রপুর মোড় থেকে বাঁদিকে টার্ন নিয়ে সোজা 10 থেকে 12 কিলোমিটার গেলেই এসে পড়বে দেবশালা গ্রাম পঞ্চায়েতের অফিস। পঞ্চায়েত অফিসের পাশ ঘেঁষা রাস্তা ধরে 5 মিনিটের মধ্যেই পৌঁছে যাওয়া যাবে এই গ্রামে। এই সময় ধানের পাশাপাশি বিস্তৃত জমি জুড়ে কোথাও আলু, কোথাও শস্যার চাষ হচ্ছে। এই ধানি জমির ওপ্রান্তে অনেক দূরে বয়ে গেছে অজয় নদী। ওপারটা বীরভূম, এপারটা বর্ধমান। এই ছবি গ্রামে আসার পুরো পথটাও ছবির মতনই। পথের দুপাশে প্রকৃতির এক একটা ক্যানভাস, আর গ্রামের এই সবুজ শান্ত প্রকৃতির কাছে পিঠে ছড়িয়ে আছে অসংখ্য ঐতিহাসিক নিদর্শন। এখানে মাত্র একবেলা সফরে এসে আমার মনে হয়েছিল যে এই গ্রাম আর তার কাছে পিঠে এত কিছু দেখার আছে যে সবটা ভালোভাবে ঘুরে দেখার জন্য 1 কি 2 দিন থাকতেই হবে। একদম গ্রামের বাড়িতে থাকার আমেজ পেতে একটা হোমস্টে আছে, যার নাম্বার দেওয়া থাকলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। গ্রামে ঢুকতেই বাড়ির এক দেয়ালে প্রথমেই এই ছবিটা চোখে পড়ল। তারপর বিভিন্ন শিল্পীদের হাতের ছোঁয়ায় একে একে অসংখ্য ছবি। মূলত অরণ্য আর বন্যপ্রাণকে রক্ষা করার উদ্দেশ্য নিয়ে 2022 থেকে পাকাপাকিভাবে এই যাত্রা শুরু হয়েছিল। গ্রামের যত ভেতরে যাচ্ছি শিল্পের এক একটা জগৎ খুলে যাচ্ছে। মূলত বেঙ্গল স্কুল অফ আর্ট, ওরলি পেন্টিং, মধুবনী পেন্টিং, পিংলা আর্ট, কিছু ওড়িশি এবং দক্ষিণ ভারতীয় শৈলীর চিত্রশিল্প চোখে পড়ছিল। প্রতি বছর মূলত সবুজায়নই মূল থিম থাকে। গ্রামের পথ ধরে হাঁটতে হাঁটতে এক বাড়ির দেয়ালে দেখলাম সহজপাঠ শৈলীর একটি চিত্রশিল্প। ছবিটি এঁকেছেন আমারই শহরের এক শিল্পী। এই গ্রামের মানুষটাও খুব আন্তরিক আর আলাপী। এই মাটির চারচালা ছোট্ট ঘরটা রাধাকৃষ্ণের মন্দির। ভেতরে আছে রাধাকৃষ্ণের বিগ্রহ।
পথের দুপাশে গ্রামের এক একটা বাড়ি, এক একটা ছবিঘর। নির্জন সেই দুপুরে গ্রামের পথ ধরে ঘুরতে ঘুরতে অন্নপূর্ণা মন্দিরের সামনে চলে এলাম। আজ এই গ্রাম যে আর্ট ভিলেজ হিসাবে পরিচিত, তার আঁতুড়ঘর হলো এই মন্দির। 2021 সালে এই গ্রামেরই ছেলে অর্ণব ঘোষের ঐকান্তিক প্রচেষ্টায় আর অনুপ্রেরণায় এই গ্রাম চিত্রশিল্পের গ্রাম হয়ে ওঠা শুরু। এই মন্দিরের ভেতরে বাইরে প্রতিটি দেয়াল ভরে আছে নানান পৌরাণিক কাহিনী, সামাজিক বিষয়বস্তু আর প্রাকৃতিক ভাবনায়। অর্ণববাবু তার বাড়ি সংলগ্ন এই অন্নপূর্ণা মন্দিরের চিত্রশিল্প থেকেই অনুপ্রেরণা আর উৎসাহ পান পুরো গ্রামকে রঙিন করে তোলার। লবণধর অন্নপূর্ণা ওয়েলফেয়ার সোসাইটি নামে এক সংস্থার উদ্যোগে প্রতি বছর দেশে নানা প্রান্ত থেকে চিত্রশিল্পীরা আসেন এই গ্রামে, যার মূল উদ্যোক্তা হলেন অর্ণববাবু। এবছর 5 থেকে 7ই মার্চ পর্যন্ত ছিল এই 3 দিনের কর্মশালা। চিত্রশিল্পের পাশাপাশি ওয়াইল্ড লাইফের ওপর প্রায় 200টা ফটোগ্রাফ নিয়ে গ্রামের দেয়াল জুড়ে হয়েছিল এক প্রদর্শনী। আগামী দিনে তারও বিস্তৃত করার পরিকল্পনা আছে। এই 3 দিনব্যাপী কর্মশালায় শিল্পীদের থাকা খাওয়ার সমস্ত ব্যবস্থা এবং খরচ বহন করেন এই ওয়েলফেয়ার সোসাইটি, যার একটা বড় অংশ কন্ট্রিবিউট করেন অর্ণববাবু নিজে। এছাড়া গ্রামের পরবর্তী প্রজন্মের জন্য মাঝে মাঝে রক ক্লাইম্বিং, মাটি দিয়ে তৈরি নানা রকম জিনিসপত্র তৈরির প্রশিক্ষণ দেওয়া হয়। গ্রামের এই বিপুল চিত্রশৈলী দেখার উদ্দেশ্য নিয়ে দূর দূরান্ত থেকে প্রচুর পর্যটক আসেন। আমিও সে কারণেই এখানে এসেছিলাম, কিন্তু এখানে এসে ধানের গোলা, মাটির বাড়ি, বাঁশবন, মেঠোপথ, গ্রামের পুকুর, গরু, ছাগল, হাঁস, মুরগি নিয়ে একটা আদি অকৃত্রিম গ্রাম দেখার সুযোগ হলো। অন্য দিকটায় আছে প্রাচীন ইতিহাসের নিদর্শন। গ্রামের পথে এক আদিবাসী মহিলার সাথে আলাপ হলো। ওনার কাছ থেকে জানলাম এখানে বাঁশবনের মধ্যে এক ছবি আঁকা শিব মন্দির আছে। বাঁশঝাড়ের মধ্যে দিয়ে গ্রামের পথ ধরে উনি চলেছেন পাশের আদিবাসী পাড়াতে, সেখানেই উনি থাকেন। আমাদের মন্দিরের কাছে এনে উনি পা বাড়ালেন ওনার বাড়ির পথে। ছোট্ট একটা চারচালা শিব মন্দির, চারদিকের দেয়াল জুড়ে দেবদেবীর ছবি আঁকা, শুধু বাঁশঝাড়ের পাতার শব্দ আর পাখির কুজন। অনেকক্ষণ বসে রইলাম এই শান্ত সৌন্দর্যের কাছে। যতদূর জানতে পারলাম এই লবণধার গ্রামের নামটি এসছে নতুন গ্রাম শব্দটি থেকে। নতুন গ্রাম থেকে নবগ্রাম বা নুনগ্রাম, আর সেখান থেকেই অপভ্রংশ হয়ে এই লবণধার। আলপনা নামটি চিত্রশিল্পের কারণে সমাজ মাধ্যমে সাম্প্রতিককালে যুক্ত করা হয়েছে। গ্রামের বেশ কিছু কালো রঙের মাটির ঘরে শিল্পী তার সাদা রং দিয়ে স্বপ্ন বুনে গেছে। একদিকে এই লাল মাটির পথ চলে গেছে গ্রামের একটা মাঠের দিকে। সেখানে আছে নানান চিত্রশিল্পে আঁকা ধর্মরাজের মন্দির। বুদ্ধ পূর্ণিমার সময় ধর্মরাজকে এখানে এনে রাখা হয় আর পুজো পাঠ করা হয়। এই মাঠের আরেক দিকে আছে এই দুর্গা মন্দির। আগে এটা খড়ের চালের মাটির দেয়াল ছিল, এখন নতুন করে তৈরি করা হয়েছে। এটা এই মন্দিরের ভেতরের দেয়াল। মাঠের ডান দিকে আছে টিনের ছাউনি দেওয়া মাটির এই ছোট্ট ক্লাব ঘর। ক্লাব ঘরের মাটির দেয়ালে গাছের ছায়ায় দুই ব্যক্তির কথোপকথনের এই ছবিটা দেখলে এখানে একটু জিরিয়ে নিতে, গল্প করতে ইচ্ছে করবে। গ্রামের মানুষদের গল্প করার আরেকটা জায়গা আছে মাঠের মাঝে গাছের তলের এই বেদি। এই খোলা জায়গাটার আরেকটা দিকে আছে একটা ছোট্ট স্বাস্থ্যকেন্দ্র। মাঠের পেছন দিকটায় আছে অনেক গাছপালায় ঘেরা বিশাল অঞ্চল নিয়ে একটা বর্ধিষ্ণু পাকা বাড়ি। এর দেয়াল চিত্র দেখবার মতো। এই দেয়ালটায় দেখলাম যামিনী রায়ের শৈলীর অনেক ছবি। শিল্পীদের কাছে এই গোটা গ্রামটাই একটা ক্যানভাস। প্রতি বছর গ্রামের এক একটা অংশ নিয়ে এক একজন ছবি আঁকেন।
মাঠের পেছন দিকে একটা মাটির সিঁড়িপথ গিয়ে পড়েছে এই মন্দিরগুলোর কাছে। এটা মন্দিরের প্রবেশের মূল ফটক। এখন আর কিছুই অবশিষ্ট নেই। প্রায় 250 থেকে 300 বছরের পুরনো 4টি শিব মন্দির, আর একদিকে এই নারায়ণ মন্দির। এটা ডান দিকে নারায়ণ মন্দিরের প্রবেশপথের উপরের অংশ, আর এই অংশটা ছাদের। ভেতরে বিগ্রহ আছে আর তাতে নিত্য পুজো হয়। একটি দেউল আর 3টি আটচালা ধাঁচে নির্মিত প্রাচীন 4টি টেরাকোটার মন্দির। এই মন্দিরগুলো সম্পর্কে সেরকম কিছু জানতে পারিনি। শুধু জানলাম রায় জমিদার বংশের কোনো এক পূর্বসূরি এসে এই মন্দিরগুলো নির্মাণ করেছিলেন। আর অনুমান সাপেক্ষে বলা যেতে পারে এই 4টি শিব মন্দির তার 4 পুত্রের নামে নির্মিত হয়েছিল। মন্দির গাত্রে অপূর্ব সব টেরাকোটার কাজ, পোড়ামাটির বুকে কালী, শিব, দুর্গা, নৃসিংহ অবতার ইত্যাদি বিভিন্ন দেবদেবীর মূর্তি আছে। তৎকালীন সমাজের বিভিন্ন পেশার ব্যক্তি। মন্দিরের দরজার পাশের প্যানেলগুলোতে সারিবদ্ধ মূর্তি সুনিপুণ দক্ষতায় ফুটিয়ে তোলা হয়েছে। এটা একটি মন্দিরের প্রবেশ দরজার ওপরের কারুকার্য। এই গ্রামে যে এরকম একটা প্রাচীন ইতিহাস পেয়ে যাব সেটা এখানে আসার আগে ভাবিনি। তবে ইতিহাসের এই অমূল্য সম্পদের সংরক্ষণটা খুব জরুরি। এক মন্দিরের দরজার পাশের প্যানেলে ওপরে বীণাবাদিকা, নিচে বেহালাবাদিকা, আর তার নিচে সম্ভবত কৃষ্ণের বাল্যকালে মা যশোদার সাথে। বেশিরভাগই মূর্তি ভেঙে পড়েছে। এই নিচের মূর্তিটি দেখে মনে হলো হুঁকো সেবন করা এক ব্যক্তি। এটা নৃসিংহ অবতার, এটি বীণাবাদক, আর এটি গণেশ কোলে মা দুর্গা। মন্দির গাত্রগুলির কারুকার্য প্রধানত দরজার ওপরের প্যানেল আর পাশের বর্গাকার প্যানেল জুড়ে। প্যানেলগুলোতে সম দূরত্বে আর সমান মাপের ছোট ছোট খাঁজকাটা অংশগুলোতে এক একটা মূর্তি বা বিগ্রহের অবস্থান। মন্দিরে বড় বড় গাছের শেকড় জড়িয়ে গেছে। পুরনো কাঠের দরজাগুলো ভেঙে পড়েছে। মন্দির গাত্রের অপূর্ব কারুকার্য করা দেয়ালগুলো ভেঙে পড়ছে। কোনো ক্রমে 4টে শিব মন্দিরের 4টি শিবলিঙ্গ এখনও অক্ষত। গ্রামের মানুষেরাই নিত্য পুজো করেন। মন্দিরের ভিত্তিবেদিতে একটা পাথরের ফলকে দেখলাম 1751 শতাব্দ দেখাচ্ছে। একটি ভিত্তিবেদির ওপর এই 4টি শিব মন্দির সংযুক্ত। একসময় মন্দির চত্বর থেকে বেরিয়ে আসি। মন্দিরের পাশের এই বাড়িটাও সম্ভবত মন্দিরেরই সমসাময়িক। এর পেছনে আছে আরেকটি মন্দির। এটি অবশ্য নতুন করে সংস্কার করা হয়েছে। এটা মন্দিরের সামনের দেয়াল, প্রায় পুরোটাই ভেঙে পড়েছে। মন্দিরের পাশে কয়েকটা মেহগনি গাছ নিয়ে অনেকটা জায়গা জুড়ে একটা বন্ধ দোতলা বাড়ি আছে। টিনের চালের আর মাটির এই বাড়ির বয়স নাকি প্রায় 200 বছর। এই বাড়ি যাদের, তারা বর্তমানে কালনায় থাকেন। পাশেই ওনাদের এক আত্মীয় এই বাড়িটি দেখভাল করেন। এটা এই বাড়ির পুরনো কাঠের দরজার কারুকার্য। এই গ্রামে এই বাড়িতে থাকার ইচ্ছে হলে এখানে থাকা যায়। এছাড়া আছে অর্ণববাবুদের লবণধার অন্নপূর্ণা হোমস্টে,
যার নাম্বার দেওয়া থাকলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। মন্দির আর সেই মাঠ পেরিয়ে যখন গ্রামের অন্য দিকটা এলাম তখন দুপুরের রোদ পড়ে গেছে। বাইরে থেকেই এই বাড়িটা দেখে এর ভেতরে ঢুকেই পড়লাম। এ বাড়ির বাসিন্দারা আমাদের অভ্যর্থনা করে ওনাদের ভেতরের বাড়িতে নিয়ে এলেন। নিস্তরঙ্গ গ্রাম্য জীবন আমাদের দেখে বাড়ির সদস্যরা আলাপ করতে চলে এলেন। এই গ্রামের মানুষরা দেখলাম খুবই অতিথি বৎসল, অচেনাকে আপন করে নিতে জানেন। এই হলো এই বাড়ির কনিষ্ঠ সদস্য। আমি গ্রামের মাটির যে দোতলা বাড়িগুলো হয় তার ভেতরে কখনো যাইনি। এটা শুনে এই পরিবারেরই একজন আমাকে ওনাদের দোতলার ঘরটা দেখাতে নিয়ে এলেন। দোতলা থেকে মাটির খাড়া সিঁড়ি ধরে নিচে নেমে এলাম। এটাই সিঁড়ির মুখের পুরনো কাঠের দরজার কারুকার্য। এ বাড়ির সামনের দিকটা আছে দেউল রীতির একটা পুরনো মন্দির। ছোট্ট এই মন্দিরে একদিকে শিব আর একদিকে নারায়ণের বিগ্রহ রাখা আছে। বাড়ির কর্তা স্নান সেরে মন্দিরে পুজো দিতে গেলেন। ট্রেনে করে এই গ্রামে আসলে কাছে স্টেশন মানকর, সেখান থেকে দূরত্ব প্রায় 11 কিলোমিটার। আর বাসে এলে নামতে হবে জিজিটা বাস স্ট্যান্ডে। ত্রিলোকচন্দ্রপুর মোড়ের কথা আগেই বলেছি, সেখানে এসেও অটো বা টোটো ভাড়া করে এই গ্রামে ঘুরে আসা যায়। এবার আমাদের সময়ের অভাবে আদিবাসী গ্রামের দিকটা যাওয়া হয়নি। শুনলাম সেখানেও নাকি গ্রামের বাড়িগুলোর দেওয়াল জুড়ে অনেক ছবি আছে। আগেই বলেছি এই গ্রাম সফর ছিল ফেব্রুয়ারির মাঝামাঝি। মার্চের 3 দিনব্যাপী চিত্রকর্মশালায় আরও অজস্র চিত্র সংযুক্ত হয়েছে। এই গ্রামে আসার আগে বাঁদিকে একটা মন্দির দেখেছিলাম। এই নতুন মন্দিরটা হলো নর্তকচণ্ডী মায়ের মন্দির। তবে আমাকে আকর্ষণ করেছিল গাছের শেকড় আর ডালপালায় আটকে থাকা পাশের এই প্রাচীন মন্দিরটি। মন্দিরের ভেতরের অন্ধকার ঘরগুলোতে ঢুকলাম। ভেতরের ঘরগুলো ভেঙে গিয়ে গাছের ডালপালায় জড়িয়ে আছে। লবণধারের 15 থেকে 25 কিলোমিটারের মধ্যে আছে অসংখ্য ঐতিহাসিক নিদর্শন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেগুলো উল্লেখ করা থাকলো। ইতিহাস, গ্রাম্য প্রাকৃতিক সৌন্দর্য আর চিত্রকলার এই আলপনা গ্রামকে মনের অলিন্দে নিয়ে পরবর্তী গন্তব্যের দিকে পা বাড়ালাম।